রাঙামাটির বিলাইছড়ি উপজেলার করুয়া গ্রামে দুটো রহস্যময় খুন হয়। খুন হওয়ার পর লাশ কেটে বস্তায় ভরে জঙ্গলে ফেলে রাখা হয়েছিল। এই দুটো খুনের তদন্ত করতে বিলাইছড়ি এসে নতুন এক ভয়ঙ্কর রহস্যে জড়িয়ে পড়েন ইন্সপেক্টর আতিক চাকমা। গ্রামে গজেনের কোষ্ঠী পাথরের মূর্তির জন্য কালো জাদুর তপস্যা করা মানুষের সংখ্যা নেহাতই কম নয়। তার চোখের সামনেই ঘটতে থাকে এমন কিছু ভয়াবহ রহস্যময় ঘটনা যা সে কখনো কল্পনাতেও ভাবেনি। একের পর এক বিভৎস খুনগুলো আসলে কে করছে? তবে কি কোনো সাইকো কিলার ছদ্মবেশে পাহাড়ি গ্রামে ঘুরে বেড়াচ্ছে, নাকি এর পেছনে রয়েছে অশরীরী কোনো রহস্য? জনপ্রিয় ভৌতিক লেখক তুর্য শাকিলের লেখা নতুন বই ঝিনকণা প্রকাশিত হয়েছে। বইটি পাওয়া যাবে 25শে ফেব্রুয়ারিতে শুরু হওয়া ওমর 21শে বইমেলার কলি প্রকাশনীর স্টলে। গ্রামের রাত শহরের মতো নয়। শহরের রাতে একটা অবিরাম যান্ত্রিক গুনগুন শব্দ থাকে, কিন্তু গ্রামের রাত ভারী থমথমে। আর সেই রাত যদি হয় অমাবস্যার, তবে তো কথাই নেই। ঘুটঘুটে অন্ধকার যেন জ্যান্ত হয়ে গায়ের উপরে চেপে বসে। আমি তানভীর, ভার্সিটির সেমিস্টার ব্রেকে বরিশালের অজপাড়া গায়ে দাদাবাড়িতে এসেছি। সঙ্গে আমার খালাতো ভাই রাকিব। আমরা দুজনেই শহরের মানুষ, কিন্তু রাকিবের একটু বেশিই সাহস, বা বলা ভালো বোকামি। আমাদের দাদাবাড়িটা বেশ পুরনো, বিশাল একতলা দালান, সামনে মস্ত উঠান, আর পেছনেই সেই অভিশপ্ত জঙ্গলটা। গ্রামের মানুষ ওটাকে জঙ্গল বলে না, বলে কালুর বাঁশঝাড়। রাত তখন প্রায় 1টা, লোডশেডিং চলছে। উঠানে পাটি পেতে আমরা তিনজন বসে আছি, আমি, রাকিব আর আমাদের বাড়ির পুরনো কেয়ারটেকার মতিন ভাই। দাদু আগেই ঘুমিয়ে পড়েছেন। চারপাশ নিস্তব্ধ, শুধু ঝিঝি পোকার ডাক, আর মাঝে মাঝে দূরে কোথাও শিয়ালের হুক্কা হুয়া শোনা যাচ্ছে। রাকিব বলল, মতিন ভাই, ওই পেছনের বাঁশঝাড় নিয়ে এত কিসের ভয় আপনাদের? কাল বিকেলে ওখানে যেতে নিলাম, আপনি এমনভাবে পথ আটকালেন যেন আমি মাইন্ডফিল্ডে যাচ্ছি। ছোট ভাইজান, ওই জায়গার নাম মুখে আনবেন না, ওটা ভালো জায়গা না। রাকিব তাচ্ছিল্যের হাসি দিল। ভালো না মানে? বাঘ ভাল্লুক থাকে নাকি? বাঘের চেয়েও খারাপ কিছু আছে ভাইজান। ঝিন, ইবলিশ জাতির ঝিন। ওখানে দিঘিটা দেখেছেন না? মরা দিঘি বলে সবাই। ওই দিঘির পাড়ে যে বড় শিমুল গাছটা আছে, সেখানে আসর নামাজের পরে কেউ যায় না। আমি একটু নড়ে চড়ে বসলাম। গা ছমছম করে উঠল। বললাম, মতিন ভাই, কি থাকে ওখানে? একটু খুলে বলেন তো। মতিন ভাই এদিক ওদিক তাকালেন, যেন কেউ আড়ি পেতে শুনছে। তারপর খুব নিচু স্বরে বললেন, অনেক বছর আগের কথা, আমার তখন বয়স কম। গ্রামের এক লোক, নাম ছিল তার হাসেম, খুবই সাহসী ছিল, ঠিক রাকিব ভাইজানের মতো। বাজি ধরে সে এক রাতে সেই বাঁশঝাড়ে গিয়েছিল একটা কঞ্চি কেটে আনতে। শর্ত ছিল, কঞ্চিটা কেটে এনে সকালবেলা সবাইকে দেখাবে। হাসেম আর ফিরে আসে নাই। পরের দিন সকালে দিঘির পাড়ে তার লাশ পাওয়া যায়। কিন্তু অদ্ভুত ব্যাপার কি জানেন? তার ঘাড়টা পুরোপুরি উল্টো দিকে ঘোরানো ছিল, আর তার চোখ দুটো যেন কেউ উপড়ে নিয়েছিল। তারপর রাকিবের চোখে কৌতূহল। ডাক্তার বলেছিল হার্ট অ্যাটাক, কিন্তু গ্রামের হুজুররা বলেছিল অন্য কথা। হাসেম নাকি ঝিনের সীমানায় পাড়া দিয়েছিল। ধুর মিয়া, এসব গাঁজাখুরি গল্প। হার্ট অ্যাটাকই হয়েছিল বেচারার। বিশ্বাস করা না করা আপনার ব্যাপার, কিন্তু সাবধানের মার নাই ভাই। রাত বিরাতে ভুলেও পেছনে দরজা খুলবেন না। মতিন ভাই ঘুমাতে চলে গেলেন একটু পরেই। আমরাও ঘরে ঢুকলাম। আমাদের রুমটা দালানের একদম শেষ মাথায়, যেটার একটা জানালা সরাসরি ওই বাঁশঝাড়ের আর দিঘির দিকে মুখ করা। শুয়ে শুয়ে মোবাইলে গেম খেলছিলাম। হঠাৎ খেয়াল করলাম রাকিব বিছানায় নেই। ভাবলাম হয়তো বাথরুমে গেছে। কিন্তু 10 মিনিট, 15 মিনিট কেটে গেল, রাকিব ফিরছে না। আমি ডাক দিলাম, কোনো সাড়া নেই। বিছানা থেকে নামলাম। বাথরুমের দরজা খোলা, ভেতরে কেউ নেই। আমার বুকটা ধক করে উঠল।
পেছনে বারান্দার দরজাটা খোলা, হালকা বাতাস আসছে সেখান দিয়ে। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। মতিন ভাই স্পষ্ট নিষেধ করেছিলেন, কিন্তু রাকিব কি ওই গল্প শুনে জিদ করে ওদিকে গেল? গাধাটা সবসময় নিজেকে হিরো প্রমাণ করতে চায়। মোবাইলটা হাতে নিলাম, ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে পা টিপে টিপে বারান্দায় গেলাম। বাইরে নিকোষ কালো অন্ধকার। টর্চের আলো যেন অন্ধকারকে কাটাতে পারছে না, বরং অন্ধকার গিলে খাচ্ছে আলোকে। ফিস ফিস করে ডাকলাম, রাকিব। হঠাৎ মনে হলো বাঁশঝাড়ের ভেতর থেকে কেউ একটা শীষ দিল। একটা তীক্ষ্ণ চিকন শীষ। মানুষের শীষ এমন হতে পারে না। শব্দটা বাতাসের সাথে মিলে কানের পর্দায় শুয়ের মতো বিঁধল। আমি জমে গেলাম। মন চাইছে ঘরের দিকে ফিরে দৌড় দেই, কিন্তু পরক্ষণেই মন বলছে বন্ধুটাকে একা ফেলে যাওয়া যাবে না। সাহস সঞ্চয় করে উঠান পেরিয়ে জঙ্গলের মুখে দাঁড়ালাম। বাতাসে পচা পানির গন্ধ, মরা দিঘির গন্ধ। বাঁশগুলো ক্যাচ ক্যাচ শব্দ করছে, যদিও বাতাস খুব একটা নেই। রাকিব, ফাইজলামি করিস না, বের হয়ে আয়। আমি একটু জোরেই বললাম এবার। ঠিক তখনই আমার ডান পাশের ঝোপ থেকে খসখস শব্দ হলো। আমি টর্চ ঘোরালাম, কেউ নেই। শুধু একটা শিয়াল দৌড়ে পালিয়ে গেল। হাফ ছাড়লাম, কিন্তু স্বস্তি বেশিক্ষণ থাকলো না। দিঘির পাড় থেকে একটা গঙ্গানির শব্দ ভেসে এলো। শব্দটা মানুষের, কিন্তু ভীষণ যন্ত্রণাকাতর। বাঁচা তানভীর। রাকিবের গলা। আমি আর দেরি করলাম না, দৌড়ে বাঁশঝাড়ের ভেতর দিয়ে দিঘির পাড়ে গেলাম। টর্চের আলোয় যা দেখলাম তাতে আমার রক্ত হিম হয়ে গেল। রাকিব দিঘির ঘাটে হাঁটু গেড়ে বসে আছে। তার শরীর থরথর করে কাঁপছে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো সে দিঘির পানির দিকে তাকিয়ে আছে এক দৃষ্টে, আর বিড়বিড় করে কার সাথে যেন কথা বলছে। আমি রাকিবের কাঁধে হাত রাখলাম। রাকিব চমকে উঠল না, সে পাথরের মতো শক্ত হয়ে বসে রইল। আমি তার মুখটা দেখার চেষ্টা করলাম। রাকিব, কি হয়েছে? এখানে কি করছিস? রাকিব আস্তে আস্তে আমার দিকে মুখ ঘোরালো। টর্চের আলো তার মুখে পড়তেই আমি ছিটকে 3 হাত দূরে সরে গেলাম। রাকিবের চোখ দুটো সম্পূর্ণ সাদা, কোনো মণি নেই। তার মুখ দিয়ে লালা ঝরছে। সে আমার দিকে তাকিয়ে হাসলো, একটা বিভৎস অস্বাভাবিক হাসি, যা তার গালের এক পাশ ছিঁড়ে ফেলার উপক্রম করছে। তানভীর, তুইও এসেছিস। ও খুব খুশি হয়েছে। রাকিবের গলা, কিন্তু স্বরটা রাকিবের নয়। মনে হচ্ছে গভীর কুয়া থেকে কেউ বলছে। কে খুশি হয়েছে? আমার গলা দিয়ে স্বর বের হচ্ছে না। রাকিব দিঘির মাঝখানের দিকে আঙ্গুল তুলল। আমি ভয়ে ভয়ে দিঘির মাঝখানে টর্চ মারলাম। প্রথমে কিছু দেখতে পেলাম না, শুধু কালো পানি। তারপর পানি ফুঁড়ে কিছু একটা উঠল। প্রথমে মনে হলো একটা মরা গাছ ভেসে উঠেছে, কিন্তু না, ওটা গাছ নয়, ওটা একটা মানুষ। না, মানুষের মতো দেখতে কিছু একটা, প্রায় 10-12 ফুট লম্বা, হাড় জিরজিরের শরীর, গায়ের চামড়া পোড়া কাঠের মতো কালো, আর তার চোখ আগুনের মতো জ্বলজ্বল করছে। জিনিসটা পানির উপরে দাঁড়িয়ে আছে, ভাসছে না, দাঁড়িয়ে আছে। আমার হাত থেকে মোবাইলটা পড়ে গেল, টর্চ নিভে গেল। এখন একমাত্র আলো বলতে ওই জিনিসটার জ্বলন্ত চোখ। পালা তানভীর, পালা। ও আমাকে ছাড়বে না, তুই যা এখান থেকে। রাকিবের আসল গলা এবার শোনা গেল। অন্ধকারে আমি কিছু দেখতে পাচ্ছিলাম না, কিন্তু অনুভব করতে পারছিলাম। বাতাসের তাপমাত্রা হঠাৎ কমে গেছে। একটা বোটকা গন্ধ, পোড়া মাংস আর সালফারের গন্ধ আমার নাকে এসে লাগলো। হঠাৎ আমার কানের ঠিক কাছে এসে কেউ ফিসফিস করে বলল, কোথায় যাবি? আমি চিৎকার দিয়ে উল্টো দিকে দৌড় দিলাম। বাঁশঝাড়ের কাঁটা আমার হাত পা ছিঁড়ে ফেলছে, কিন্তু আমি থামছি না।
পেছনে ভারী পায়ের শব্দ। মনে হচ্ছে যেন কেউ ঠিক আমার পেছনেই দৌড়াচ্ছে। তার নিঃশ্বাস আমার ঘাড়ে এসে পড়ছে, গরম আগুনের মতো গরম নিঃশ্বাস। আমি দোয়া-দুরুদ পড়তে পড়তে দৌড়াতে লাগলাম। বাড়ির পেছনে দরজাটা দেখা যাচ্ছে, ওই তো আলো। বারান্দায় হারিকেন জ্বলছে, মতিন ভাই দাঁড়িয়ে আছে। মতিন ভাই, দরজা খোলেন, বাঁচান! আমি চিৎকার করলাম। আমি যখন উঠানে পা দিলাম, পেছনে ধপধপ শব্দটা থেমে গেল, কিন্তু আমি থামলাম না। কি হয়েছে তানবীর ভাই? রাকিব কোথায়? আমি হাঁপাতে হাঁপাতে পেছনের দিকে আঙ্গুল তুললাম। মতিন ভাই মুহূর্তের মধ্যে সব বুঝে ফেললেন। তিনি দৌড়ে ঘরে ঢুকলেন এবং একটা বড় টর্চ আর একটা লোহার শিক নিয়ে বেরিয়ে গেলেন। তার সাথে দাদুও বেরিয়ে এসেছেন। দাদু হুঙ্কার দিলেন। চল আমার সাথে, ভয় পাবি না। তার গলার জোর দেখে আমি একটু সাহস পেলাম। আমরা তিনজন আবার সেই অন্ধকারের দিকে গেলাম। এবার দাদু উচ্চস্বরে আজান দিতে শুরু করলেন। বাঁশঝাড়ের কাছে যেতেই দেখলাম পরিবেশটা বদলে গেছে। দিঘির পাড়ে পৌঁছলাম। রাকিব সেখানে নেই। রাকিব! আমি চিৎকার করে ডাকলাম। উপরে, উপরে দেখেন। মতিন ভাই কাঁপা কাঁপা গলায় বললেন। টর্চের আলো উপরের দিকে ফেলতেই আমার দম বন্ধ হয়ে গেল। শিমুল গাছের প্রায় 30 ফুট উপরে একটা সরু ডালের আগায় রাকিব ঝুলে আছে। তাকে কেউ যেন শুকনো কাপড়ের মতো ডালে ঝুলিয়ে রেখেছে। তার মাথাটা নিচের দিকে, হাত পা ছেড়ে দেওয়া। ইয়া আল্লাহ, নামা, জলদি নামানোর ব্যবস্থা কর। দাদু চিৎকার করে উঠলেন, কিন্তু অত উঁচুতে ওঠার সাধ্য আমাদের নেই। আর ডালটা এত সরু যে কোনো মানুষের ভার সহ্য করার কথা নয়। রাকিব ওখানে গেল কিভাবে? হঠাৎ রাকিবের শরীর দুলে উঠল। সে চোখ খুলল। টর্চের আলোয় দেখলাম তার চোখ আবার স্বাভাবিক হয়েছে, কিন্তু সে প্রচণ্ড ভয়ের মধ্যে আছে। রাকিব ওপর থেকে চিৎকার করল, বাঁচান দাদু ভাই, ও আমাকে ফেলে দিবে। দাদু নিচ থেকে বললেন। কিছু হবে না দাদু, তুই শুধু আল্লাহকে ডাক। তখনই গাছের মগডাল থেকে একটা কালো ছায়া নিচে নামতে শুরু করলো। টিকটিকির মতো দ্রুত গতিতে সেটা গাছের কাণ্ড বেয়ে রাকিবের দিকে এগিয়ে আসছে। ছায়াটার আকার মানুষের মতো, কিন্তু হাতগুলো অস্বাভাবিক লম্বা। মতিন, শিকটা দে। দাদু হাত বাড়ালেন। মতিন ভাই লোহার শিকলটা দাদুর হাতে দিলেন। দাদু শিকলটা মাটির মধ্যে গেঁথে একটা উচ্চস্বরে দোয়া পড়তে শুরু করলেন। আমি কিছু বুঝলাম না, কিন্তু দেখলাম দাদু ঘামছেন। গাছের উপরে ছায়াটা রাকিবের খুব কাছে চলে এসেছে। ওটা হিস হিস করে উঠল, যেন হাজারটা সাপ একসাথে ফনা তুলছে। বাতাস ছিঁড়ে একটা গমগমে আওয়াজ ভেসে এলো। আওয়াজটা নির্দিষ্ট দিক থেকে আসছে না, মনে হচ্ছে চারপাশ থেকে আসছে। দাদু থামলেন না। হঠাৎ একটা বিকট শব্দ হলো, যেন বাজ পড়ল ঠিক আমাদের সামনে। গাছের ডালটা কটমট করে ভেঙে গেল। রাকিব! রাকিব পড়ল, তবে মাটিতে না। সে পড়ার আগেই শূন্যে ভেসে রইল কিছুক্ষণের জন্য, যেন কেউ তাকে অদৃশ্য হাতে ধরে রেখেছে। তারপর ধপাস করে আছড়ে পড়ল কাদা মাটিতে। ছায়াটা গাছের ওপর থেকে লাফ দিল সোজা আমাদের সামনে। এবার আমি তাকে স্পষ্ট দেখলাম। উচ্চতা প্রায় 7 ফুট, সারা শরীরে কালো পশম। সে আমাদের দিকে তাকিয়ে দাঁত বের করলো। তার দাঁতগুলো ধারালো এবং হলুদ। আমার সীমানায় পা দিয়েছিস, এর শাস্তি মৃত্যু। জিপটা বলল। মতিন ভাই ভয়ে অজ্ঞান হয়ে গেলেন। আমার পা অবশ হয়ে আসছে, কিন্তু দাদু নড়লেন না। তিনি মাটির পোতা লোহার শিকের উপর হাত রাখলেন। চলে যা, তোর ক্ষমতা এখানে খাটবে না, আমি বন্ধ দিয়েছি। বন্ধ? তোর এই সামান্য লোহা আমাকে আটকাবে? সে এক পা এগোলো। সাথে সাথে মাটিতে পোতা লোহার শিকটা দপ করে জ্বলে লাল হয়ে গেল। জিপটা যন্ত্রণায় চিৎকার করে উঠল, এমন অমানসিক চিৎকার যা আমাদের কানের পর্দা ফাটানো উপক্রম করল। যা এখান থেকে, নইলে তোকে আজ এখানেই পুরাবো। দাদু আবার ধমক দিলেন। জিপটার আগে ফুঁসতে লাগলো।
তার শরীর থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। সে বুঝতে পারল দাদুর প্রস্তুতি আছে। জিভটা ফিস ফিস করে বলল, আমি যাচ্ছি, কিন্তু আমি আবার আসবো। আর তখন তখন তোদের কাউকে ছাড়বো না। বলতে বলতেই জিভটা এক লাফে দিঘির পানিতে লাফ দিল। পানিতে বিশাল ঢেউ উঠল, তারপর সব শান্ত। আমি দৌড়ে রাকিবের কাছে গেলাম। রাকিব? সে জ্ঞান হারিয়েছে, কিন্তু শ্বাস চলছে। তার গলায় কালো আঙ্গুলের দাগ স্পষ্ট। আমরা ধরাধরি করে রাকিবকে বাড়িতে আনলাম। সেই রাতে আর কেউ ঘুমায়নি। ফজরের আজান হওয়া পর্যন্ত দাদু আমাদের শিউরে বসিয়ে দোয়া পড়লেন। পরের দিন সকালে রাকিবের বাবা মা এসে তাকে ঢাকায় নিয়ে গেল। ডাক্তাররা বলল প্রচণ্ড শকে সে ট্রমাটাইজ হয়ে গেছে। কিন্তু আমি জানি ওটা শুধু শক নয়। রাকিব এখন কথা বলে না, সারাদিন চুপচাপ বসে থাকে। আমি মাঝে মাঝে তাকে দেখতে যাই। গত সপ্তাহে গিয়েছিলাম। আমি যখন তার রুম থেকে বের হচ্ছিলাম, তখন পেছন থেকে রাকিব ডেকে উঠল, তানভীর। আমি দাঁড়ালাম। অনেক দিন পর সে কথা বলল। রাকিব আমার দিকে তাকালো। তার মুখে সেই রাতের দিঘি পারে সেই হাসিটা। আমি ভয়ে জমে গেলাম। ও কিন্তু আমার সাথেই আছে, তুই দেখতে পাস না। আমি আর দাঁড়ালাম না, সোজা দৌড়ে বেরিয়ে এলাম। এখন আমি ঢাকায় আমার ফ্ল্যাটে বসে এই গল্পটি লিখছি। রাত এখন 3টা বাজে। আমার রুমের জানালা বন্ধ, কিন্তু গত 10 দিন ধরে আমি জানালার বাইরে একটা শব্দ শুনতে পাচ্ছি। একটা তীক্ষ্ণ চিকন শীষ। মনে হয় ও আমাকে খুঁজে পেয়েছে। গল্প এখানেই শেষ, তবে আপনার পেছনে তাকাবেন না প্লিজ। Animated stories, best channel you ever seen. Animated stories, you are in a horror dream. Animated stories, you just take the bloody cream. Go and get the popcorn and you're ready for the horror team. Animated stories, best channel you ever seen. Animated stories, you are in a horror dream. Animated stories, you just take the bloody cream. Go and get